আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ দিন। আপনারা সবাই জানেন যে আজকে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। একজন মানুষের জন্ম থেকে যে স্বপ্ন থাকে যে আমি আমার সন্তানটাকে একটা ভালো একটা মেডিকেল কলেজে নিয়ে আসবো। একজন ছাত্রের একটা স্বপ্ন থাকে তাদের মেডিকেল টার্গেট যে আমি একটা নির্দিষ্ট টাইমে ভালো একটা মেডিকেল কলেজে পড়বো। তো সেই স্বপ্ন বাস্তবায়নের আজকে হচ্ছে দিন যে ফলাফল দিয়েছে। আপনারা সবাই জানেন। তো আমাদের আরবিসি মেডিকেল একাডেমি আমাদের যে মেডিকেল কোর্স যেটা চলে আপনারা জানেন আমাদের একটা কোর্সগুলা আমরা যে কোর্সগুলো পরিচালনা করি সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ব্যাচের একটা ক্যাপাসিটি থাকে 30 জন স্টুডেন্ট আমরা প্রত্যেকটা ব্যাচে পড়াই। তো সেই হিসেবে আমাদের যে স্টুডেন্ট আমরা কিন্তু অন্যান্য কোচিংয়ের মতো কিন্তু বাইরে থেকে কোনো স্টুডেন্ট আই না, আমরা কখনোই এটা শো করি না। বিশেষ করে আপনারা আমাদের ফেসবুকে যারা আমার সাথে অ্যাড আছেন তারা জানেন, যারা জেনুইনলি আমাদের স্টুডেন্ট আমরা শুধু সেই সকল স্টুডেন্টেরই কথাগুলো আপনাদেরকে বলি। তো সেক্ষেত্রে সাদিয়া আমাদের কাছে যখন মেডিকেল প্রোগ্রামে যখন ভর্তি হয় ওর ফার্স্ট ডে থেকে শুরু করে একদম লাস্ট ডে পর্যন্ত আপনারা জানেন যে আমাদের সাথে সংযুক্ত ছিল। পাশাপাশি প্রিভিয়াস আমার অনেক পোস্ট ঘাটলেও দেখবেন ওর সাথে আমার ছবি দেওয়া আছে। এবং ওর সাথে আমাদের যে টিচার আছে একজন তানিম, ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করছে, তানিমের একটা ছবি কিন্তু আমি ওকে নিয়ে পোস্ট করেছিলাম। আমার ওই পোস্ট করার একটাই উদ্দেশ্য ছিল যে তানিম ঢাকা মেডিকেলে পড়ে, সাদিয়াও ঢাকা মেডিকেলে যাবে। আমার এতটুকু আত্মবিশ্বাস ওর প্রতি আমার ছিল, সেই উদ্দেশ্যে আমি ছবিটা ওই সময় তুলেছিলাম। তো আজকে আসলে আমি আপনাদেরকে সাদিয়া সম্পর্কে ডিটেলস পুরো ঘটনাটা আমি বলবো না, একদিন আমি ওই কোচিংয়ে ডাকবো, আপনারা সবাই যারা আছেন তারা শুনবেন ওর মুখ থেকেই। আমি জাস্ট সাদিয়াকে কয়েকটা কোশ্চেন আমি বলবো। প্রথম প্রশ্ন হচ্ছে, আজকে আমি ওর বাসায় যখন আসি, আমি আজকে ও চান্স পাওয়ার পরে আমি প্রথম আসছি, আমাদের একাডেমির একজন টিচার ওর বাসায় পড়াতো, আলভি। তো আমি ওর কাছে একটা প্রশ্ন করবো যে তুমি এই যে আমাদের কাছে যে পড়তা বিকাল 5:30টায় তুমি আমাদের এখানে শুরু হইতো তোমাদের পড়া, তুমি সেই পড়াটা শেষ করতে আমার মনে আছে তোমাদের ব্যাচের জন্য আমি 8:30 9টা পর্যন্ত অফিসে বসে থাকতাম। তুমি একজন এই মেডিকেল মানে পড়ুয়া বা পড়বা সেই মন মানসিকতা নিয়ে ঢাকা কলেজের সামনে থেকে তুমি সেই আরবিসি মেডিকেল একাডেমিতে তুমি যাইতা। তুমি আমাকে বলবো একদম বাস্তব কথা, মানে এখানে কোনো কারচুপি না যে ভিডিওটা হচ্ছে ভিডিওটা আমরা ছাড়বো। তুমি তোমার জানা মতে তুমি আরবিসি একাডেমির মেডিকেল একাডেমিতে যে ক্লাসগুলো হয়েছে সেখানে তুমি কয়টা ক্লাস মিস করেছো, তোমার কি মনে আছে? থাকলে তুমি বলতে পারো যে এই কয়টা ক্লাসে মিস করেছি। আসলে স্যার আমি মনে হয় একদিন একটা ক্লাসে যাই নাই, ওই দিন হচ্ছে জ্বর আসছিল, এই জন্য যাওয়া হয় নাই। এছাড়া আমি সব ক্লাসেই গেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা। ও একটা কথা বলছে, আমি আমাদের এখানে যে আরেকজন শিক্ষক ক্লাস নেয় তার নাম আমি ভিডিওর মধ্যে বলছি ফাহিম, বলছে যে স্যার সাদিয়া মেডিকেলে চান্স পাবে এবং ঢাকা মেডিকেলে চান্স পাবে। বলছি তুমি কি কি কারণে কোন কোন ইন্ডিকেটর সবাইকে তুমি বলতে পারলা? বলে যে ক্লাসে যদি কখনো এমন হয়েছে যে ক্লাসে আমি 2জন স্টুডেন্ট পাইছি, সেই 2জন স্টুডেন্টের মধ্যে একজন হচ্ছে সাদিয়া। তো ওর একটা বিশেষ গুণ ছিল যেটা অনেক স্টুডেন্টের মধ্যে থাকে না, যার কারণে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। ওর কোনো ক্লাস না ড্রপ নাই, একটা ক্লাস সম্ভবত ড্রপ ছিল। আমি আর একটা দিন অবাক হয়েছি, ওর দাঁতে ব্যথা ছিল, দাঁতে ব্যথা ও পিজিতে দেখাইছে। দেখানোর পরে ওর আম্মু আমাকে বললো স্যার ওর দাঁতে ব্যথা নিয়ে আজকে ক্লাস করতে আসছে। তো অ্যাজ ইউজুয়াল আমরা নর্মালি বৃষ্টির ফোঁটা আকাশ থেকে পড়লে ক্লাসে যায় না, ওর দাঁতে ব্যথা। সে দাঁতও বলছে আমি মেডিকেল পরীক্ষা দেওয়ার পরে হয়তো দাঁত আমার যদি ফেলতে হয় ফেলবো, কিন্তু আমি আপাতত এই দাঁতের কোনো অপারেশন আমি করাবো না। আসলে আপনার ওই ডেডিকেশনটা না ভিতর থেকে আসতে হয়, এখান থেকে আসতে হয়। তা না হলে আমরা শুধুমাত্র যারা পড়াশোনা করি যে আমরা এমনি এমনি মেডিকেলে চান্স পেয়ে যাবো, সেটাতে কখনোই হয় না। তো আমি ওর আরেকটা বিষয় আমি এই বাসায় আসার পর আজকে একটা বিষয় আমি জানলাম, এটা আসলে আমার নিজের কাছে অবাক লাগছে। বর্তমানের পোলাপান 9-10 থাকাকালীন সময় মোবাইল ইউজ করে। ওরা আব্বু বলছে যে এখন পর্যন্ত নিজস্ব কোনো ফোন নাই। এটার আসলে জাস্টিফিকেশন আমি জিজ্ঞেস করবো না, যেহেতু তোমার আব্বু বলছে। তোমার যেহেতু ফোন নাই, তুমি এটা কিভাবে এই যে ফোন ছাড়া এই এতদিন মেডিকেল কলেজে তুমি ঢাকা মেডিকেল কলেজে যাবা, এটা কীভাবে নিজের মেনটেন করছো? সাধারণত আমরা তো চাই যে ফোন থাকুক, ডিজিটাল ডিভাইস ছাড়া একজন স্টুডেন্ট, তুমি হলিক্রস কলেজের একটা সেকশনের ফার্স্ট গার্ল ছিলা, তুমি কিভাবে এই নিজেরে তুমি নিয়ন্ত্রণ করছো যে একটা মোবাইল ছাড়া আমি চলবো কেমনে? এটা একটু তুমি বলো, এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে। আসলে ফোন দিয়ে যেই কাজগুলো দরকার ওগুলো হচ্ছে আব্বুর ফোন দিয়েই হয়ে যেত, তাহলে আমার এক্সট্রা করে দরকার ছিল না। কারণ এক্সট্রা করে নিজের ফোন থাকলে ওটা মানে টাইম ওয়েস্টই, অনেকখানি টাইম চলে যেত। মানে নিজের একটা ফোন থাকা মানে ডিস্ট্রাকশন বলতে গেলে। তো আম্মুর ফোন দিয়ে যেটুক দরকার ছিল ওটুক কাজ করছি। তো আমার নিজের কোনো ফোন প্রয়োজন হয়নি। তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি জুনিয়র যারা এবছর যারা পরবর্তীতে যারা পরীক্ষা দেবে 26 ব্যাচে, তোমার যারা জুনিয়র, তোমার কি মনে হয় তাদের উদ্দেশ্যে তাদেরও কি মোবাইল ব্যবহার করার অনেক বেশি দরকার আছে, নাকি খুব একটা আমারই দরকার নেই? বা ব্যবহার করলে সেটা কীভাবে ব্যবহার করা উচিত? তুমি তো অ্যাকচুয়ালি ব্যবহার করোই নাই, তারপরে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা, কি করা উচিত?
আসলে মানে নিজেকে লিমিট করতে পারলে ফোন ইউজ করতে পারো, মানে ওটা কোনো প্রবলেম না। কিন্তু যদি তুমি দেখো যে মোবাইল ইউজ করে তোমার অ্যাকচুয়ালি টাইম নষ্ট হইতেছে, মানে অপকারটাই হইতেছে, তাহলে দরকার কি? তোমার আব্বু আম্মুর ফোন তো আছেই, মানে বর্তমান যুগের সাথে তাল মিলানোর জন্য অ্যাটলিস্ট অ্যাডমিশন টাইমটাকে নিজেকে মানে রেস্ট্রিক্ট করার মানে শিখতে হয়। তো ওটা করতে পারলে অনেক ভালো। আর যদি তখন তাহলে তোমার নিজের ফোন রাখতে পারো, আর যদি তুমি সেটা না পারো তাহলে আব্বু আম্মুর ফোন ইজ ইনাফ। আচ্ছা, তোমার একটা জটিল কোশ্চেন করবো, কোশ্চেনটা একটু জটিল হবে। তুমি আমাদের আরবিসি মেডিকেল একাডেমিতে ক্লাস করেছো, তোমার কাছে যদি বলা হয়, যদি এই প্রশ্নটা অনেক জটিল, এটার আনসার আসলে তুমি দিতে পারবা কিনা আমি জানি না। তো যারা যারা ক্লাস নিয়েছে, অনেক টিচারই ক্লাস নিয়েছে তুমি জানো, তুমি এটাও জানো যে আমাদের একাডেমিতে যারা ক্লাস নিয়েছে তারা ঢাকা মেডিকেলের বাইরে কেউ নাই, এবং তুমি ঢাকা মেডিকেলে যাচ্ছ, তোমাদের সিনিয়র বড় আপু বড় ভাই আছে। এটা গ্রেডিং করাটা কঠিন। সেটা হচ্ছে তোমার কার ক্লাসটা, কোনো একটা ক্লাস তোমার সবচেয়ে বেশি ভালো লাগছে, সেই ক্লাসটা কে নিয়েছে। এটা কোশ্চেনটা কঠিন, তুমি যদি স্কিপ করতে পারো, বাট তোমার যদি মনে হয় যে না এই ক্লাসটা আমার সব থেকে ভালো লাগছিল, এই স্যার ক্লাসটা নিয়েছিল বা এই আপু ক্লাসটা নিয়েছিল, তুমি চাইলে তুমি বলতে পারো, যেহেতু সবাই অল আর ডিএমসিয়ান, ঠিক আছে, তোমার ইচ্ছা, তুমি যদি চাও স্কিপ করতে পারো, কিন্তু কোশ্চেনটা একটু জটিল। বলো, সমস্যা নেই, বলে ভালো। আসলে সবগুলা ক্লাসই অনেক ভালো ছিল, মানে সবগুলো যেহেতু ঢাকা মেডিকেলের ভাইয়া আপনারা নিছেন, অনেক ভালো ক্লাসে নিছেন। কাউকে গ্রেডিং করাটা আসলে ওটা আমার আসলে ক্যাপাবিলিটি নাই, আমি কাউকে গ্রেডিং করব কেউ ভালো কেউ খারাপ। সবার ক্লাসই ভালো ছিল। আমি হচ্ছে যদি মানে কি বলবো, একজন বলে ভালো, কোনো সমস্যা নাই। তোমার কাছে যদি মনে হয় এটা তো এরকম না, তোমার কাছে যার বেস্ট মনে হবে, যে আমি এই দিনটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, এই ক্লাসটা বেস্ট মনে হয়েছে আমার কাছে, এই ভাইয়াটা ক্লাসটা ভালো নিয়েছে, বা আমার কাছে ভালো লাগছে, ভালো তো সবাই নিচে, হ্যাঁ, তোমার কাছে কোন ক্লাসটা, কোন দিনের ক্লাসটা জাস্ট মেমোরিজ হিসেবে যদি বলা হয় যে এই ক্লাসটা আমার সব থেকে ভালো লেগেছিল? আমার কাছে মানে একজনের নাম নেওয়া যায় না, আচ্ছা মানে বলো। আলভি ভাইয়া ক্লাস। আচ্ছা, আলবি ভাইয়ের ক্লাস, কোন ক্লাসটা সেটা হইতে পারে, কোন ক্লাসটা তোমার সব থেকে ভালো লাগছিল? আলভি ভাইয়া তো হচ্ছে বোটানির ক্লাসগুলো নিচ্ছে, আসলে ওনার সবগুলা ক্লাসই অনেক ভালো ছিল। আচ্ছা, আর এরপরেও যদি বলি তাহলে ফাহিম ভাইয়ের ক্লাস, এই দুজনের ক্লাস অনেক ভালো ছিল। আলবি, ভিডিওতে অবশ্যই তুমি দেখবা, ঠিক আছে। ছাত্র পড়ানোর সাকসেস হচ্ছে এইটা, যে কথাটা সে বলছে, এটার থেকে বড় সফলতা আর কখনোই একজন মানুষের হয় না। হয়তো তোমরা বিভিন্ন আমাদের কোচিংয়ে ক্লাস নিয়ে তুমি অনেক বা আরও কোচিংয়ে তুমি ক্লাস নিবা বা নিচ্ছ, তো সেক্ষেত্রে এই যে অ্যাচিভমেন্ট, একজন স্টুডেন্ট যদি তোমার এতটুকু ডিক্লারেশন দেয় যে না স্যারের ক্লাসটা আমার ভালো লাগছে, ফাহিমকে আমি বলবো দিন শেষে আসলে অর্থটা না, একটা সময় যায় সেটা তুচ্ছ হয়ে যায়, কখন জানো, এই জায়গাতে দাঁড়ায়, এই আজকের এই মোমেন্টে দাঁড়ায় আর কি। তো আমি তুমি আমার হঠাৎ করে দিন অফিসে গেছো, আমার এই মেমোরিটা মনে আছে, আমি কথাটা তোমার আম্মাকে বলছিলাম। তো ওই সময় তোমাকে হলি ক্রস কলেজেরই 4-5 জন গার্ডেনে একটা প্রশ্ন করছিল যে আসলে ইম্পর্টেন্স বা গাইডলাইন দেয় আসলে কে, সেটা আমি এই ভিডিওর মধ্যে বলতে চাচ্ছি না। তো তুমি যখন তাদের সামনে একটা অ্যান্সারে দিয়েছো এবং তারা তোমার নাম্বার চেয়েছিল, তুমি নাম্বারটা না দিয়ে তুমি বলছো আমার সাথে যোগাযোগ করার জন্য, ইনক্লুডিং আমাকে তুমি মেনশন করেছো। আসলে দিন শেষে না, আমরা টিচাররা ছাত্রছাত্রীদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আর চাই না, এটাই আমরা চাই। এবং আজকের ভিডিওর মাধ্যমে আমার একটা জিনিস তোমাকে আমি জিজ্ঞেস করে নিব, সেটা হচ্ছে যেটা তোমার আম্মুর কাছ থেকে আমি আগে চেয়ে নিয়েছি, যে মেয়ে কিন্তু মেয়ে আমার বলতে হচ্ছে যে তুমি এই মেডিকেলে চান্স পেয়েছো ডিএমসিতে, আগের বছর ইনশাল্লাহ তুমি কোথাও তোমার শিক্ষকতা বা তুমি মেডিকেলের সাথে তুমি রিলেটেড থাকবে, কোনো একটা কোচিংয়ের সাথে তোমার একদম সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা, তুমি যেখানে থাকতে পারো। এখন আমি চাই যে তুমি আমাদের সাথে থাকো এবং তুমি জুনিয়রদেরকে গাইডলাইন করো। তুমি ভিডিওর মাধ্যমে এমন না যে তুমি আমাকে আশ্বস্ত করার জন্য বলছো, তুমি যদি থাকতে চাও বা হ্যাঁ তোমার না, সেটা তুমি ভিডিওর মাধ্যমে জানাতে পারো যে স্যার আমি আপনাদের এই প্রোগ্রামের সাথে আগামী বছর যারা পড়বে থাকবো অথবা থাকবো না। অ্যাটলিস্ট এটা তুমি তোমার মনস্তাত্ত্বিক ব্যাপার, তুমি কি বলতে চাও? ইনশাআল্লাহ স্যার, যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে অবশ্যই, মানে আপনাদের একটা অধিকার আছে, অবশ্যই তাহলে আচ্ছা, এটা আমি আগে চাই নিয়েছি, তোমার আমার কাছে অধিকার না, জোর করে আমি চাই নিয়েছি যে মেয়ে ঢাকা মেডিকেলে চান্স পাবে। আপনারা গাইডলাইন দিচ্ছেন তো ওই হিসেবে অধিকারী। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আর সাক্ষাৎকার বেশি বর্ণনা করে তোমাকে ছোট একটা প্রশ্ন করবো, যে আমাদের বাস্তবিক যে প্রেক্ষাপট, বর্তমান প্রেক্ষাপট অনুসারে একদম মানুষের অনেক ড্রিম থাকে। তোমার ড্রিম হলি কলেজ থেকে তুমি আসছো, আমি ঢাকা মেডিকেল কলেজে পড়বো, তুমি এখন ঢাকা মেডিকেল কলেজে অলরেডি তুমি চলে গেছো, আজকের পর থেকে তুমি ডিএমসি স্টুডেন্ট। তো তোমার এর পরবর্তীতে ডাক্তার হলে মানুষের ইচ্ছা থাকে যে আমি এই বিষয়ে ডাক্তার হতে চাই, তো তুমি কোন বিষয়ে, তুমি যদি বলা হয় যে আমি এই বিষয়ের উপরে নিজেকে ফিউচার ক্যারিয়ার করতে যাবে, এরকম কোনো কিছু? আমার আসলে ছোটবেলা থেকেই হার্ট জিনিসটা অনেক ফ্যাসিনেট করে। আচ্ছা, তো আমি কার্ডিওলজিস্ট হওয়ার আশা রাখি, এখন আল্লাহ তাআলা চাইলে সবার দোয়ায়। সবাই এই ভিডিও যারা দেখবেন, আমাদের যারা অভিভাবক যারা আছেন, ওর একটা স্বপ্ন, ড্রিম মানুষের ছোট সময় থেকে থাকে, যেটা আমার ছিল আমি ডাক্তার হব, ওর স্বপ্ন হচ্ছে ও ডাক্তার হবে, পাশাপাশি কার্ডিওলজিস্ট হবে। তো আপনারা সবাই সাদিয়ার জন্য অনেক দোয়া করবেন
এবং আমি আজকে ওর বাসায় যখন আসছি আমি বারবার একটা কথাই বলবো যে এত লং ডিস্টেন্স মেনটেন করে আরবিস একাডেমিতে যায় সন্ধ্যাকালীন সময়ে নিউ মার্কেট থেকে শুরু করে ফার্মগেট রাস্তাটায় জামের, তারপরে ওর একটা ক্লাস মাত্র মিস গেছে। এবং আমি আর একটা কথা ওর বারবার আমি বলতাম, আসলে কথাগুলো না শিক্ষকরা যখন বলে এগুলো কিন্তু একটা অভিজ্ঞতা থেকে দীর্ঘদিন যাবত বলে। তো আমি ওরে অনেকবার বলছি, সাদিয়া তুমি ঢাকা মেডিকেলে চান্স পাবো, ওর সামনে আমি বলতেছি অনেকবার বলছি এবং বেশ কয়েকবার বলছি। সেক্ষেত্রে একটা জিনিস বলছি যে যা একটা না একটা কিছু হবে, কিন্তু 100টাই তোমাকে দেখাতে হবে। এবং তুমি হলের মধ্যে যখন বসছো, তোমার কি এরকম কখনো মনে হয়েছে যে আমি 2টা বা 3টা বাদ দিয়ে আসি বা 90টা দাগাই, তখন তোমার এই বিষয়টা তুমি কেমনে সলভ করছো? না আসলে আমার বাসা থেকেই আমি চিন্তা করে গেছিলাম যে দাগালে সব দাগাবো, না হলে অ্যাটলিস্ট 98টা তো দাগাবোই। আর আমার আম্মুই আমাকে সবসময় সবচেয়ে বেশি গাইড করছে। তো আম্মু বলছে যে সবই দাগায় আসবা, তারপর হচ্ছে আল্লাহ ভরসা। আর কোশ্চেন যেহেতু সহজ ছিল তাহলে ওখান থেকে তো মিস দিয়ে আসার সুযোগ নাই, কারণ কোশ্চেন সহজ হইলে কাট মার্কস বেড়ে যায়। তো এটা তো কোশ্চেন দেখেই বোঝা গেছিল, তাহলে ওখান থেকে তো ছেড়ে আসার প্রশ্ন ছিল না। তো ওই হিসেবেই দাগাইছি। সাদিয়া লাস্ট একটা প্রশ্ন তোমার কাছে, সর্বশেষ প্রশ্ন। তুমি এই এত সুন্দর একটা সাকসেস পেয়েছো, 1,22,000 স্টুডেন্টের মধ্যে পরীক্ষা দেওয়ার ফলে তোমার মেরিট পজিশন 125, এটা আপনারা বুঝতেই পারতেছেন, এটা মানে কঠিন না, কঠিনতম একটা ব্যাপার। তুমি এই এত অনেক বড় একটা জার্নি কমপ্লিট করে আসছো। তোমার কাছে শেষ প্রশ্ন যেটা, যারা জুনিয়র আছে তাদের আসলে, যারা মেডিকেল অ্যাসপাইরেট, মেডিকেলে যারা পড়তে যায়, তাদের আসলে কিভাবে পড়া উচিত? মানে আসলে তোমার এই জায়গাটা যদি কেউ আসতে চায়, তুমি কিভাবে তাদেরকে বলবা যে তোমরা এইটা, এই জিনিসগুলো করা উচিত বা এটা এভাবে করো? আসলে কিভাবে কি করবা ওটা হচ্ছে প্রথমে নিজের মাইন্ডসেট ঠিক করতে হবে যে তোমার আসলে ওই জিনিসটা পাইতে হবে। তোমার ওই ডেডিকেশনটা নিজের মন থেকে থাকতে হবে। তাই কেউ পুশ করে তোমাকে দিতেছে, এরপরে হচ্ছে তুমি যাচ্ছ ওই জায়গাটায়, ওখানে তোমার তুমি পারবাও না, আর পরে হচ্ছে হতাশা হবে যে আল্লাহ হইলো না। কিন্তু ওই জিনিসটার জন্য নিজে থেকে ডেডিকেশন থাকতে হবে, আর ডেডিকেশন থাকলে তুমি দেখবা তুমি অটোমেটিক্যালি পড়তে পারতেছো। তো পড়াটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে। নো ম্যাটার ওয়াট তোমার নাম্বার কীরকম আসে পরীক্ষায় ওটা ব্যাপার না। আসলে পরীক্ষায় কম বেশি নাম্বার দিয়ে মেইন পরীক্ষা জাজ করা যায় না, কারণ পরীক্ষা একটাই, ওইটা ফাইনাল পরীক্ষা, ওইখানে যে দেখাইতে পারলেই হইলো। এই জন্য রেগুলারিটি মেনটেন করে পড়তে হয়, এটাই হলো সবচেয়ে বড় কথা। আচ্ছা, প্রশ্ন আমাদের শেষ। প্রশ্নের বাইরের একটা প্রশ্ন, এই যে তুমি তুমি যে বাসাতে আছো, শুনলাম জন্মের পর থেকে তুমি এই বাসার মধ্যে, হ্যাঁ, তোমার এই এই যে জীবন, তুমি এতদিন পর্যন্ত আসছো, তুমি সাকসেসফুল একজন মানুষ এই মুহূর্তে, তোমার মা এবং বাবা সম্পর্কে, দুইজন সম্পর্কে আমি 2টা কোটেশন শুনতে চাই। এটা আমাদের কোনো একাডেমিক কোনো প্রশ্ন না, মানে আমি দেখছি তোমার একজন মা যে কি করতে পারে একজন সন্তানের জন্য, এটা আসলে সাদিয়ার মা, আমি মনে করি সবার কাছে অনুকরণীয় এই বিষয়ে। অ্যাটলিস্ট আমার মেয়েটাকে আমি একটা জায়গায় নিতে চাই, একজন মা যে কি করতে পারে এটা আমি দেখছি। আমি আর বলবো না ভিডিওর মধ্যে, এটা সাদিয়া বলবে। ওর মা এবং ওর মায়ের অবদান এবং ওর বাবার অবদান জাস্ট যদি শর্টকাটে বলতে, যদি শর্টে বলা সম্ভব না, শর্টে কখনোই বলা সম্ভব না, তারপরেও এটা আমাদের একদম লাস্ট একটা, তোমার শেষ একটা কোশ্চেন কিনা, তুমি যদি বলো যে আজকের এই দিনটা আসার জন্য তুমি তোমার মাকে কিভাবে তুমি কি বলতে চাও? আসলে এটা তো ভাষায় প্রকাশ করা যায় না। মানুষ মুভিতে দেখে না সুপার হিরো, সুপার ওই টাইপের। আমার জন্য আমার আম্মু আর আব্বু হচ্ছে আমার সুপার হিরোজ। মানে ভাষায় আসলে প্রকাশ করতে পারবো না। আম্মু এই পর্যন্ত গাইড না দিলে কোনোভাবেই আমার এই পর্যন্ত পড়াশোনাই আসতে পারতো না। আর আম্মু আম্মু আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আমার আগে আমার আম্মুর ছিল। এরপর ওইটা হচ্ছে আমার আমার মধ্যে আসছে। এরপর ওখান থেকে আমি চেষ্টা করছি। আম্মু আব্বু দুইজনে অনেক চেষ্টা করছে। আব্বু ডাক্তার হইতে চাইতো, কিন্তু আল্লাহর হিসেব হয় নাই। কিন্তু ভাগ্যের কি লীলা খেলা, ওটা আব্বুর মেয়ে এখন ইনশাল্লাহ যদি সবাই দোয়া করে তাহলে ডাক্তার হবে। তাহলে আব্বু আম্মু ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না। শুধু আমার ক্ষেত্রে না, যারা যারা চান্স পাইছে বা পায় নাই সবার ক্ষেত্রেই আব্বু আম্মুর ভূমিকাটাই সবচেয়ে বড়। তো আমি আসলে এটা ভাষায় আর প্রকাশ করতে পারবো না কিভাবে হচ্ছে আব্বুর বা আম্মুর কথা বলা যায়। আর আব্বু অনেক হার্ডওয়ার্কিং। তো আব্বু ছাড়া আসলে সম্ভব ছিল না। আম্মু যেরকম পরিশ্রম করছে আব্বু সেরকমই পরিশ্রম করছে। শুধু আব্বু আম্মুর কথাই না, আমার ফ্যামিলির সবাই, আমার খালা খালু সবাই হচ্ছে আমাকে ইকুয়াল সাপোর্ট করছে। এই জার্নিটা শুধু যে আমি বলবো আমি একা পরিশ্রম করে চলে আসছি, ইটস জাস্ট নট পসিবল। আমাকে সবাই সাপোর্ট করছে, সবাই বিশ্বাস করছে যে না আমার দ্বারা হবে। এর কারণেই হচ্ছে আমি এই পর্যন্ত আসতে পারছি। তা আমি সবার প্রতি অনেক থ্যাঙ্কফুল।
যে সবাই আমাকে বিশ্বাস করছে। থ্যাঙ্কফুল টু স্যার অলসো। স্যার তো পরে মানে স্যার আমাকে অনেক বিশ্বাস করছে যে আমার দ্বারা হবে। আম্মু আব্বুর পরে আমার ফ্যামিলির পরে যদি কেউ আমাকে এত বিশ্বাস করছে সেটা হচ্ছে স্যার, যে আমার দ্বারা আসলেই হবে। তো আমি সবার প্রতি অনেক থ্যাঙ্কফুল। তোমাকে অনেক ধন্যবাদ। এবং আমি লাস্ট একটা কথা বলে আমি ভিডিওটা শেষ করবো, সেটা হচ্ছে আমি স্টুডেন্ট অনেক পড়াইছি, কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, স্টুডেন্টের মূল যে জিনিসটা থাকা উচিত, ভালো স্টুডেন্ট তো অবশ্যই, পাশাপাশি ওর মধ্যে আমি প্রথমে ওর আম্মুর একটা কথা বলছিলাম, আপা আপনার এই মেয়ে ভালো করবে, একটা কারণে ভালো করবে, ওর মধ্যে না আমি আসলে একটা জিনিস দেখিনি, কোনো অহংকারী কোনো সময় দেখিনি স্টুডেন্টের যে বিষয়টা থাকে। এবং আজকে আমি এই ভিডিওর মধ্যে আরেকটা জিনিস বলতে চাই, আমার বিশ্বাস এই সাদিয়া একদিন বাংলাদেশের অন্যতম একজন নাম করা, ওর যদি স্বপ্ন কার্ডিওলজিস্ট হয় ইনশাল্লাহ ওখানে পৌঁছে যাবে। আপনারা সবাই দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। এবং আমি সাদিয়ার আম্মু এবং আব্বু এবং সাদিয়া সহ আমি আরবিস একাডেমিতে একদিন সবাইকে ইনভাইটেশন দিয়ে গেলাম, এবং একদিন আমি আনবো এবং সবাই তাদের মুখ থেকে শুনবেন। আসলে একজন মানুষকে একটা জায়গাতে নিয়ে যেতে হলে সবার একটা কম্পারেটলি একটা সাপোর্ট লাগে। ওর খালা এবং খালুর কথা বলেছে, তো সবাই মিলে আসলে ওর প্রতি শ্রম দিয়েছে, ওর যথেষ্ট পরিমাণ ধৈর্য আছে। আমি তো অবাক হয়ে গেছি যে যেদিন দাঁতটা না তুইলো যখন ক্লাস করতে গেছে, এটা আসলে আমি ওর আম্মুর একটা কথা বলতাম যে আপা এটা না ও ডিজার্ভ করে, ও সৃষ্টিকর্তার কাছে এটা প্রাপ্য, এটা সৃষ্টিকর্তা ওকে দিবে। তো সেটা আসলে হয়েছে। তো সবাই ওর জন্য দোয়া করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।